সুপ্রিয় দর্শক, ইকমাড আয়োজিত আমাদের ইউটিউব চ্যানেল সমবায় কথায় আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা এটাও ভালো লাগার খবর আরো একবার জানাচ্ছি যে আমাদের ভিউয়ার বাড়ছে, সাবস্ক্রাইবার ইতিমধ্যে বেশ কিছু বেড়েছে। তো আমরা চাইবো যে আগামী দিনে আমাদের এই সমবায় কথা আরো সমবায় ক্ষেত্রে জনপ্রিয় হোক, আরো মানুষের কাছে পৌঁছে যাক। আজকে আমরা যাকে পেয়েছি আমাদের এই আলোচনায় আজকের এপিসোডে, তিনি আমরা পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন নীলাঞ্জন সিনহা। তিনি আমাদেরই দপ্তরের জয়েন্ট রেজিস্ট্রার হিসাবে ছিলেন কিছুদিন আগে পর্যন্ত, আমাদেরই সহকর্মী, বন্ধু আমাদের ডিপার্টমেন্টের। কিন্তু তার একটা পরিচয় নতুন হয়েছে। তিনি অল্প কিছুদিন আগে, কয়েক মাস হলো, উনি এনসিডিসি এখন রিজিওনাল ডিরেক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তো নীলাঞ্জন সিনহা আমার খুব কাছের মানুষ, বন্ধুও বটে। তো নীলাঞ্জন, তোমাকে আমাদের এই সমবায় কথায় তোমাকে স্বাগত জানাচ্ছি। তো তোমার তো অনেক অভিজ্ঞতা, সমবায় বিভাগে তুমি বিভিন্ন কাজ করেছো বিভিন্ন জেলায়। নদিয়া জেলায় আমরা একসঙ্গে ছিলাম, নদিয়া ডিসিসিবিতেও তুমি কাজ করেছো। পরে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকেরও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে তুমি কাজ করেছো, অনেক অভিজ্ঞতা। তো বর্তমানে যে এনসিডিসিতে তুমি এলে, এনসিডিসির নাম আমরা শুনেছি অনেকেই জানে কোঅপারেটিভ সেক্টরে, কিন্তু এনসিডিসি ব্যাপারটা সম্পর্কে খুব একটা আমাদের আইডিয়া নেই। এনসিডিসি ব্যাপারটা, কাজকর্মটা যদি একটু বলো। আচ্ছা, এনসিডিসি হচ্ছে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন। মানে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কোঅপারেশনের আওতাধীনে একটা সংস্থা, যারা কাজ করে মূলত কোঅপারেটিভের ডেভেলপমেন্টের জন্য। এবং সেই সব ক্ষেত্রে এনসিডিসি থেকে সাহায্য পাওয়া যায় যে ক্ষেত্রে এন্ড ইউজার হবে কোঅপারেটিভ। আচ্ছা, মানে কোনো ব্যক্তি যদি যায় এনসিডিসির কাছে কোনো সাহায্যের জন্য, সেই ব্যক্তি কোনো কোঅপারেটিভের মাধ্যমে না গিয়ে ব্যক্তিগতভাবে গেলে কিন্তু এনসিডিসি তাকে সাহায্য করতে পারবে না। কখন পারবে? যখন সে কোনো কোঅপারেটিভের সদস্য বা কোনো কোঅপারেটিভের উন্নয়নের জন্য কোনো কোঅপারেটিভের সাধারণ সদস্য বা বোর্ডের লোক এরা গেলেন, তখন কিন্তু এনসিডিসি তাদের জন্য পারবে। এটা গেল এনসিডিসি একটা সংস্থা হিসেবে, যার হেড অফিস হচ্ছে দিল্লিতে, আর 18টা রিজিওনাল অফিস আছে। ভারতে তো স্টেট বা ইউনিয়ন টেরিটরি, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তো অনেকগুলো আছে, মানে অনেক বেশি, কিন্তু এই আঞ্চলিক অফিসগুলো মাত্র 18টা। তার কারণ হচ্ছে জুরিসডিকশন কোনো কোনো ক্ষেত্রে 2 বা 3টে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল। এই যে কলকাতাটা তাহলে কোন কোন এলাকা নিয়ে? কলকাতাটা হচ্ছে 2টো রাজ্য, পশ্চিমবঙ্গ এবং সিকিম, আর একটি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপ। তো এই 18টা আঞ্চলিক অফিস আছে। এবং এই আঞ্চলিক অফিসগুলো, আঞ্চলিক অফিস হিসেবে এই 3টে বা 2টো রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে আমরা যেমন কলকাতা থেকে সার্ভ করছি, সেটা চলছে। তার সঙ্গে আরেকটা অংশ আছে ট্রেনিং এর ব্যাপার, প্রশিক্ষণ। ও আচ্ছা। এনসিডিসির একটা জাতীয় স্তরের প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেটা হচ্ছে লিন্যাক, মানে লক্ষ্মণ ইনামদার ন্যাশনাল একাডেমি ফর কোঅপারেটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। কোথায় সেটা হচ্ছে গুরুগ্রাম, মানে হরিয়ানা? হ্যাঁ, মানে দিল্লির একদম পাশে। আচ্ছা আচ্ছা। অনেকটা লিনাকের সঙ্গে মিল পাওয়া যাবে যদি কেউ বার্ড লখনৌর স্ট্রাকচারটা দেখে। স্ট্রাকচারালি একদম ওই কালার, ওই টেক্সচার, ওই মানে বিল্ডিং এর গায়ের দেওয়ালগুলো ওই রকম, কালারটা ওই রকম। তো লিনাক যে কাজটা করে সেটা গুরুগ্রাম থেকে কাজ করে, কিন্তু প্রত্যেকটা আমাদের যে আঞ্চলিক অফিসগুলো আছে সেগুলো লিনাকের রিজিওনাল ট্রেনিং সেন্টার হিসেবে কাজ করে, মানে আরটিসি, রিজিওনাল ট্রেনিং সেন্টার। এবং লিনাকের একটা পোর্শন হচ্ছে লিফিক নাম আছে, মানে নাম দেওয়া হয়েছে লিফিক। মানে কি, তারা শুধুমাত্র ফিশারির ইনকিউবেশন সেন্টার বা ফিশারি ট্রেনিং এগুলো দেয়, মানে ইনফ্রাস্ট্রাকচারাল দিকটা। ইনফ্রাস্ট্রাকচার না, শুধু ইনকিউবেশন এবং ট্রেনিং, এই দুটো জিনিস দেখে। মানে কিরকম, লিফিক নামের থেকে বোঝা যাচ্ছে লিনাকের সঙ্গে মিল আছে। লিফিকের পুরো কথাটা হচ্ছে লিনাক ফিশারি ইনকিউবেশন সেন্টার। ওটা একটা সাইট, একটা সাইট।
কিন্তু এই লিপিকের মাধ্যমে এখন পশ্চিমবঙ্গে অনেক ধরনের কাজ হচ্ছে। আগামী 9 তারিখে আমাদের একটা অনলাইন ট্রেনিং আছে, যেখানে অনেকেই পার্টিসিপেট করতে পারে, কোনো ফিজও লাগে না। সেটা হচ্ছে সি উইড এক্সট্রাকশন এবং প্রোডাকশন। আচ্ছা, যেটা হচ্ছে, যদি ইনাজদা তোমার খেয়াল থাকবে যে ইফকো যখন সারের ব্যবসায় একটা লিকুইড ফার্টিলাইজার বা ন্যানো ফার্টিলাইজার যখন আনলো, তখন সাগরিকা বলে ওরা একটা প্রোডাক্ট নিয়েছিল। আচ্ছা, এই সাগরিকা প্রোডাক্টটা হচ্ছে সামুদ্রিক শৈবালের দেহ নির্যাস, মানে সিউইড। ও আচ্ছা, এটাও সেই দিকটা। হ্যাঁ, এই দিকটার উপর ভিত্তি করে এখন পশ্চিমবঙ্গের কোনো প্রোডাকশন এমনি শুনেছি আমি যে বোধহয় নেই, কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষদের জন্য লিন্যাক এবং লিপিক থেকে এই ট্রেনিংটা অর্গানাইজ করা হয়েছে আগামী 9 তারিখ। যে এই নতুন চিন্তা ভাবনা, এটা তো তাহলে তো ফিশারি সেক্টরে সীমাবদ্ধ অনেকটা, আর অন্যান্য কোঅপারেটিভের অন্যান্য সেক্টরে এনসিডিসির কোন পরিকল্পনা এখন কি কি কাজ? সেটাও বলি। অন্যান্য সেক্টরের মধ্যে এনসিডিসি কোনো পার্টিকুলার সেক্টরকে রেস্ট্রিক্ট করা নেই, মানে যে কোনো সেক্টরে যে কোনো কোঅপারেটিভ এনসিডিসির সঙ্গে এসে এনসিডিসি সহযোগিতা পেতে পারে। এবার এই সহযোগিতা পাওয়ার জন্য যদি আর্থিক সহযোগিতা হয়, প্রশিক্ষণ বাদেও যদি আর্থিক সহযোগিতা কিছু এনসিডিসি থেকে দরকার হয়, সব থেকে মজার হচ্ছে এক্ষেত্রে কোনো ন্যূনতম সীমা নেই, সর্বোচ্চ সীমা, মানে মিনিমাম কোনো অ্যামাউন্ট বা ম্যাক্সিমাম কোনো অ্যামাউন্ট নেই, যেটা কোঅপারেটিভ হলেই হলো। তার যদি এলিজিবিলিটি থাকে, তাহলে সেই এলিজিবিলিটির মধ্যে এলে সে এনসিডিসি থেকে আর্থিক সহায়তা পেতে পারে। আমরা একসময় দেখেছিলাম, মানে 2002, 4, 5 এসব সময় আইসিডিপির একটা প্রজেক্ট ছিল, যেটা এনসিডিসির সহায়তায়, ওটা খুব সম্ভবত পশ্চিমবঙ্গ সরকার এই সহায়তাটা নিয়ে এসে দিত আর কি। তো আমরা দেখতাম এনসিডিসির প্রজেক্ট চলতো বিভিন্ন জেলায় তাদের সহায়তায়। আইসিডিপি মানে ইন্টিগ্রেটেড কোঅপারেটিভ ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা ছিল এনসিডিসির একটা প্রকল্প, যার মাধ্যমে সুসংগতভাবে সমবায়ের উন্নয়ন কি করে করা যায়। মূলত ইনফ্রাস্ট্রাকচারটা তখন করেছিল। তো এটা এই আইসিডিপির ক্ষেত্রে গভর্নমেন্ট মানে রাজ্য সরকার তখন সেই এনসিডিসির সঙ্গে যৌথভাবে এইগুলো করেছিল, কোঅপারেটিভ বিভিন্ন জেলায় প্রচুর উন্নত হয়। কিন্তু একটা জিনিস আমরা মিস করে গেলাম, ওটা এখানে বলা উচিত, সেটা হচ্ছে যে কোনো কোঅপারেটিভ, আমি বললাম এনসিডিসি থেকে সাহায্য পেতে পারে, আর্থিক সাহায্য। তার একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি তার নেট লস, অ্যাকুমুলেটেড লস এসব থাকে, মানে যে কোনো একটা থাকলেও হবে, নেট লস বা অ্যাকুমুলেটেড লস যে কোনো একটা অথবা দুটোই, তাহলে কিন্তু সে ডাইরেক্টলি সহযোগিতা পাবে না, সরাসরি পাবে না। তখন তাকে গ্যারান্টার হিসেবে রাজ্য সরকারের রাজ্য সরকার সুপারিশ করলে তবেই হতে পারে। আর যদি প্রফিট থাকে তাহলে সে নিজে যোগাযোগ করলেও করতে পারে। হ্যাঁ, করলে সে মানে তার নেট প্রফিট, অ্যাকুমুলেটেড প্রফিট দুটোই আছে, নেট অর্থ পজিটিভ, তাহলে সে সরাসরি এনসিডিসি থেকে পাবে। তখন যে টার্মস অ্যান্ড কন্ডিশনস এনসিডিসির থাকে, এবং এনসিডিসি যে লোন পাওয়া যায়, সাবসিডি পাওয়া যায়, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে পাওয়া যায়, তার যদি লোন হয় তার মধ্যে, তাহলে তার ফিক্সড রেট অফ ইন্টারেস্টও থাকে, আবার ফ্লোটিং রেট অফ ইন্টারেস্ট থাকে, যেটাতে সে অপ্ট করবে, সে যেটাতে যেতে চাইবে, তখন যেটা এক্সিস্টিং রেট অফ ইন্টারেস্ট সেটাতে সে পাবে। এই সুবিধে তো অনেক কিছুই আছে, আর হয় কি যে অনেক সুবিধে অনেক সময় মানুষ জানতে পারে না। তো আমাদের রাজ্যে তুমি যে এসেছে দেখছো যে আমাদের রাজ্যে কোঅপারেটিভ সোসাইটিগুলি কিভাবে মানে বাস্তবে কতটা সংযুক্ত হয়েছে, লোন নিয়েছে বা এনসিডিসির সাথে সহযোগিতা কেমন ভাবে পাচ্ছে, বা উদাহরণ কিরকম? আচ্ছা, আমি এখানে 3টে অভিজ্ঞতার কথা শেয়ার করি। প্রথম একটা হচ্ছে যে এনসিডিসি প্রত্যেকটা রিজিওনাল অফিস থেকে প্রতিটি রাজ্যের জন্য প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার দেয়। প্রথম পুরস্কার দেয় 4টি কোঅপারেটিভকে 25,000 টাকা করে, দ্বিতীয় পুরস্কার 20,000 টাকা করে 4টে কোঅপারেটিভ। আমরা অলরেডি পশ্চিমবঙ্গেরটা এবং সিকিম রাজ্যেরটা করে ফেলেছি, ভোটের পর আন্দামান নিকোবরেরটা হবে। এটা কিসের বেসিসে, কোন ক্ষেত্রে? এটা আমরা সমস্ত আমাদের সঙ্গে যেসব কোঅপারেটিভ এর যোগাযোগ আছে তাদেরকে আমরা জানাই ডাইরেক্টলি, আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। আর সরকারি যে বিভিন্ন দপ্তর আছে তাদেরকে আমরা জানাই, মূলত সমবায় দপ্তর, কোঅপারেশন ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা এটা পাবলিসিটি করি। কৃষি সমবায় বা ফিশারি সমবায় যে কোনো ধরনের, যে কোনো প্রাথমিক সমবায় হলেই সে পাবে এলিজিবল। এবার
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যখন করলাম তার একটা কমিটি আছে, সেরকমই সিকিমের ক্ষেত্রেও আছে একই ধরনের কমিটি, যার চেয়ারম্যান হবেন সেই রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলে যিনি RCS, মানে রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটি। আর মানে কমিটির মধ্যে আরো কয়েকজন থাকবেন, তাদের মধ্যে NCDC রিজিওনাল ডাইরেক্টর থাকবেন সিলেকশন প্রসেসে, এবং অ্যাওয়ার্ড যখন সেরেমনি হয় সেটাও RCS এর একজন নমিনিও থাকেন। আমাদের এখানে যেমন মাননীয় চেয়ারম্যান পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন, তিনি ছিলেন একজন নমিনি। তো আমরা সেটা যখন করলাম অ্যাওয়ার্ড ফাংশন, সেখানে যারা অ্যাওয়ার্ড পেল তাদের আচ্ছা হ্যাঁ, ওই কমিটিতে আমাদের একজন সাজেস্ট করেন যে আপনারা এবার কিছু যারা অ্যাওয়ার্ড পাবে তাদের ভিডিও, ছোট ছোট ভিডিও করতে, যাতে ওরা যখন অ্যাওয়ার্ডটা নিতে আসছে তখন সেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে দেখানো যায়। তো আমরা তাদের কাছ থেকে ভিডিও করি, এবং 8টা ফার্স্ট, মানে 4টে ফার্স্ট প্রাইজ, 4টে সেকেন্ড প্রাইজ, মানে 8টা কোঅপারেটিভকে যখন দেওয়া হলো তখন আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছিলাম তাদের তৈরি ভিডিও, সেই কোঅপারেটিভের সম্পর্কিত ভিডিও। তো একটা আমি এখানে বলবো, আমার কাছে সেই ভিডিও দেখানোর স্কোপ থাকলে তো নিশ্চয়ই আমি শেয়ার করবো। আচ্ছা, তোমার সাথে নিয়ে দেখবো, যদি আমাদের খুব দর্শকদেরকে যদি দেখানো যেত আমরা নিশ্চয়ই। ভিডিও আছে খুবই ভালো, যেমন খানাকুল এগ্রিকালচারাল মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি, হুগলি জেলার খানাকুল ব্লকে, এরা NCDC থেকে লোন নিয়ে একটা ডায়াগনস্টিক সেন্টার করেছে, 70 লাখ টাকা লোন, এবং এটা চলছে অপারেশন, এবং ওদের রিকভারি বা ইত্যাদি সিস্টেমে প্রজেক্টটা ভালো চলছে, এবং যেহেতু প্রফিটেবল ছিল NCDC তাকে ডাইরেক্টলি দিয়েছে, সরাসরি দিয়েছে, এবং সে নিয়ে ভালোভাবেই চালাচ্ছে তারা খানাকুল। এবং এর দেখা দেখি অন্য অনেক কোঅপারেটিভ আমাদের কাছে এখন যোগাযোগ করছে, যে ডায়াগনস্টিক সেন্টার এখনকার দিনে তো মানুষের একটা বড় খরচ হয় স্বাস্থ্যের ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবার জন্য, তো সেটা যাতে সমবায় ক্ষেত্রে তার সদস্যদেরকে দিতে পারে, সেই জন্য এটা এখন এটা আমার মনে পড়লো এই অ্যাওয়ার্ডের সময়, এই যে কোঅপারেটিভ এসেছিল তাদের বিভিন্ন ধরনের কাজকর্ম দেখিয়েছিল, কিন্তু ডায়াগনস্টিক সেন্টারটাকে ওরা যে ভিডিওটা তৈরি করেছিল তার মধ্যে এটাকে রেখেছিল, কারণ তার কিছুদিন আগে ওটা কমিশনিং মানে চালু হয়েছে। তো এইটা একটা জিনিস। আবার আন্দামানে একটা কোঅপারেটিভ, আদিবাসী কোঅপারেটিভ বলছিলাম, যে জাহাজের জন্য তারা আমাদের NCDC কাছ থেকে আর্থিক জাহাজ কেনার জন্য, হ্যাঁ জাহাজ কেনা, তার মেরামতি, এইসবের কারণে বড়সড় ব্যাপার। তো এইটা NCDC তাদেরকে এটা দিচ্ছে, মানে আর্থিক ভাবে তাদেরকে একটা সহায়তা দিচ্ছে। আর এইটা একটা কাজ বললাম, যেটা যে বিভিন্ন ধরনের কাজকর্ম করা যায়, কোনো রেস্ট্রিকশন নেই, এবং ট্যাক্স লেভেলে কোনো এখন লোন কেউ নিচ্ছে বা ট্যাক্স লেভেলেও আমাদের কাছে এসছে কিছু প্রপোজাল, যাদের মধ্যে আছে একটা টার্মেরিক প্ল্যান্টের আছে, মানে হলুদ তারা প্রোডাকশন করছে, মানে গুঁড়ো হলুদ করছে, হ্যাঁ, তারপর গুঁড়ো হলুদ করে সেটা বাজারজাত করছে, তার জন্য 1 কোটি টাকার উপর প্রজেক্ট, এরকম ভালো প্রজেক্টটা। আর একটা প্রজেক্ট আমাদের কাছে এসছে সেটা হচ্ছে কোল্ড স্টোরেজের, কোল্ড স্টোরেজ মানে আলুর কোল্ড স্টোরেজ। তো সেইটার জন্য তারা আমাদের কাছে প্রপোজাল দিয়েছে, এরকম প্রপোজাল আসছে, প্রপোজাল আসছে। আচ্ছা, একটা নতুন প্রায় শুনছি, ওই ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন FPO, এটা আমরা নাবার্ডের কাছ থেকে শুনছি বা NCDC এটা করছে। FPO ব্যাপারটা খুবই আমাদের ট্রেনিং সেন্টারও মাঝে মধ্যে এই নিয়ে আলোচনা হচ্ছে, এটা তো NCDCর মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, NCDC ব্যাপারটা যদি খুলে বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে, ভারতে 4টে সংস্থা বর্তমানে করছে FPOটা একটু বলো না। FPO হচ্ছে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন। বেসিক্যালি বলতে গেলে খুব সোজা সাপটা কথাই, চাষি যে উৎপাদনটা করছে সেটা যেন তার জন্য ভালো দাম পায়, আচ্ছা, রেমুনারেটিভ প্রাইস এটাকে আমরা বলি, এবং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সেই জিনিসটা তৈরি করবে, বাজারের সঙ্গে সেটা সংযুক্ত, এটার জন্য FPO। এবার FPO তো কেউ একা করলে পরে তাকে সব দিক দেখতে হতে পারে, কিন্তু কয়েকজন মিলে যদি করে, যেমন সমবায়ের ক্ষেত্রে যে আমাদের নীতিটা বা যে আইডিয়াটা কালেকটিভ করলে কি হবে, তাহলে একজনের যে পরিশ্রমটা হতো সবাই মিলে শ্রমের বিভাজন হবে, এবং আরো ভালো করে তারা বাজারের সঙ্গে সংযুক্তিকরণ ঘটাতে পারবে। এই FPO গুলো
হতে পারে কোঅপারেটিভের মাধ্যমে রেজিস্ট্রেশন অথবা কোম্পানি অ্যাক্টে রেজিস্ট্রেশন। আমরা এনসিডিসি যেটা করে সেটা শুধুমাত্র কোঅপারেটিভ অ্যাক্ট, মানে সমবায় আইন, সেই রাজ্যের সমবায় আইন তৈরি হতে হলে নতুন করে কোঅপারেটিভ তৈরি করতে হবে। হ্যাঁ, এটা একটু বলি, এই প্রশ্নটা তুমি যে প্রশ্নটা করলে এটাও খুব মানে এটার উত্তরটা বিরাট বড়। 2023-24 আগে আচ্ছা, নতুন করে এফপিও তৈরি হতো, নতুন করে এফপিও হতো, মানে একদম কিছু লোককে একসাথে মানে যে ফার্মাররা তৈরি করতে চাইছে হ্যাঁ তাদেরকে বলা হতো তুমি কোঅপারেটিভ না, হ্যাঁ তারা এফপিও কোঅপারেটিভই করবে, কিন্তু তারা একটা মানে কি বলবো স্ট্যান্ড অ্যালোন আইডেন্টিটি, মানে একটা নতুন একটা কোঅপারেটিভ তৈরি হলো যেটা না এফপিও কোঅপারেটিভ। কিন্তু 23-24 সাল থেকে বলা হলো যে প্যাক্সের মেম্বারদের নিয়ে এফপিও তৈরি হবে। আচ্ছা, এবং সেটা ব্লক ভিত্তিক হবে, একটা এফপিও একটা ব্লকে, মানে একটা ব্লকে একাধিক এফপিও হতে পারে, একটাই এফপিও। তো এই এফপিও তৈরি করলে কি কি সুবিধা পাই সেটা একটু যদি বলি, তাহলে হচ্ছে এফপিও তার ম্যানেজমেন্ট কস্ট হিসেবে টাকা পাবে, মানে কি বল ব্যবস্থাপনা খরচ বাবদ টাকা পাবে। আর দ্বিতীয়টা পাবে যেটা সেটা ইকুইটি গ্র্যান্ট, মানে তার শেয়ার যেটা তুলছে, মানে অংশীদারি মূলধন যেটা তুলছে সেটার জন্য সাপোর্টিং কিছু টাকা পাবে, কিছু মানে আচ্ছা সেটাও বেশ ভালো। কিরকম বলছি, যে এফপিওর একজন সদস্য যদি 100 টাকা দেয়, এনসিডিসি তাকে 100 টাকা দেবে, মানে 50-50 লিমিটেশন নাকি? হ্যাঁ, 2000 টাকা পর্যন্ত। 2000 মানে মাথা পিছু একজন সর্বোচ্চ শেয়ার যদি দেয় কোনো একটা এফপিওতে 2000 টাকা, তাহলে এনসিডিসি তার বাবদ আরো 2000 টাকা, ও আরো 2000 টাকা, 4000 টাকা সর্বোচ্চ শেয়ার ক্যাপিটাল উঠতে পারে। কতজন তার কোন লিমিট? 300 জন মিনিমাম। 300 জন মিনিমাম, না মিনিমাম না, মানে আমার বলাটা ভুল হয়েছে, 300 জন হতে হবে সেই এফপিওতে, তাহলে সে এই সুযোগগুলো পাবে। কম করেও হতে পারে, 10 জন বা 50 জনকে নিয়ে তৈরি হতে পারে, প্রথমে রেজিস্ট্রেশনটা হতে পারে। কিন্তু মানে কেন আমি বললাম 10 জনের কথাটাও, সেটা হচ্ছে ভারতের কিছু কিছু রাজ্য আছে যেখানে পপুলেশন ডেন্সিটি খুব কম, বা আমাদের রাজ্যেই দার্জিলিং কালিম্পং এ খুব, সিকিমেও কম, সেক্ষেত্রে কিন্তু কম লোককে নিয়েই ওটা অ্যালাউ করা যেতে পারে। মানে একটা প্রশ্ন আগে বলো যে, কিন্তু সেইটা সেই বেঞ্চমার্কটাকে টার্গেট, মানে বেঞ্চমার্কটাকে অ্যাচিভ করতে হবে 300 জন। না বলছি, তাহলে একটা ব্লকে একটা এফপিও যদি তৈরি করার উদ্যোগ নেয়, তাকে মেম্বারদেরকে প্রথমত প্যাক্সের মেম্বার হতে হবে। হ্যাঁ, এখন আজকের দিনের গাইডলাইন, তারপরে একটা ব্লকে যদি 5টা-7টা প্যাক্স থাকে, তো তাদের মেম্বাররা বা প্যাক্সের লোকেরা উদ্যোগ নিয়ে এটা করতে পারে। আচ্ছা, প্যাক্সের ম্যানেজার, প্যাক্সের লোকেরা উদ্যোগী হবে কেন? আর ওদের তো আর কোনো এখানে স্বার্থ থাকছে না। হ্যাঁ, প্যাক্সের মেম্বাররা কেন উদ্যোগী হবে সেটা হচ্ছে মেম্বার মানে ম্যানেজমেন্টের লোকেরা, সেটা হচ্ছে একটা যখনই এফপিও তৈরি হবে সে ম্যানেজমেন্ট কস্ট হিসেবে টাকা পাবে আর ইকুইটি গ্র্যান্ট হিসেবে টাকা পাবে। এটা কিন্তু গ্র্যান্ট, দুটোই গ্র্যান্ট। ম্যানেজমেন্ট ইকুইটি গ্র্যান্টটা তো আমি বললাম, এবার ম্যানেজমেন্ট কস্ট হিসেবে কি পাবে? একটা টেবিল পাবে, ছোট টেবিল, 2টো চেয়ার পাবে, কম্পিউটার পাবে, একটা মাল্টি ফাংশন ডিভাইস, মানে যার মধ্যে ফটোকপি, জেরক্স, মানে ফটোকপি বা কি বলে ওটাকে স্ক্যান এগুলো করা যাবে, এই মাল্টি ফাংশন ডিভাইস পাবে। আর হচ্ছে সফটওয়্যারের জন্য একটা খরচও পাবে। আর 2 জন স্টাফের প্রতি মাসের মাইনে হিসেবে 3 বছরের জন্য টাকা পাবে। এটা একটা বড় দিক। ঘর ভাড়া বা অফিস, ঘর ভাড়াও পাবে, ঘর ভাড়া এবং অফিস এবং গোডাউনের জন্য ভাড়া পাবে। এটাও একটা 3 বছরের জন্য। এবং এই যে আমি মাইনের কথা বলছিলাম, যে এফপিওর যে আমরা কোঅপারেটিভের ক্ষেত্রে যেমন ম্যানেজার, এফপিওর ক্ষেত্রে সিইও। ও আচ্ছা। আর একজন অ্যাকাউন্ট্যান্ট। সিইও পাবে 25,000 টাকা করে। সেগুলোতে গিয়ে যখন দেখছি এগ্রিকালচারের ছেলেগুলো নিয়েছে, নেওয়ার কারণটা খুব কিন্তু যুক্তিপূর্ণ। কেন কি, যখন ওরা ফার্টিলাইজারের ব্যবসা করছে, মানে সারের ব্যবসা করছে, সারের ব্যবসা করতে গেলে তার একজন এগ্রিকালচার গ্র্যাজুয়েটের সার্টিফিকেট দরকার। যেমন ওষুধের দোকান করতে গেলে ফার্মাসিস্ট একজন সার্টিফিকেট, ওই সুবিধাটাও হয়ে যাবে। আগামী দিনে তারা মানে সারের বিজনেস করছে। আমি 9টা এফপিও দেখলাম, 9টার মধ্যে অন্তত 5টাতে দেখলাম বিএসসি এগ্রিকালচার ছেলে আছে, ও তারা ফার্টিলাইজার ব্যবসা শুরু করে দিয়েছে। কিন্তু ওটা না হলে হলো, আমি শুনলাম যে এখানে হয়েছে বা নতুন ফর্মুলাতেও হবে, এবং আমরা অনুমান করি যে নতুন ফর্মুলাতে 5টা হয়েছে, পুরুলিয়াতে 3টে, দার্জিলিং এ 1টা,
আর একটা হয়েছে উত্তর 24 পরগনা। প্যাক্সের ম্যানেজমেন্ট বা লোকজনের উদ্যোগ নেওয়া উচিত এই কারণে যে এলাকার মানুষের তো প্রডিউসারদের স্বার্থে হচ্ছে, কিন্তু তুমি যেটা বললে যে মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রডিউসারদের প্রডিউসের মানে দাম যেন ঠিকঠাক পায়, তো সেইটা কিভাবে সেটা এবার বলি। তো সে বিক্রি করবে কোথায়, আবার কি এই যে সিও হচ্ছে বা কর্মচারী হচ্ছে সেটা বলি তাহলে। সেটা হচ্ছে যে এই যে এফপিও গুলো তৈরি হলো, এরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে নিজেদের প্রোডাক্টটা বিক্রি করে। আমি মালদার উদাহরণটা এক্ষেত্রে ভালো দিই, কারণ মালদা আমাদের কলকাতা থেকে অনেকটাই দূর, এবং মালদায় আমি দেখলাম মূলত যে চাষগুলো হয় সেটা হচ্ছে ভুট্টা, সর্ষে, আম তো আছেই, আর কালো কলাই। এই চরের দিকটাই কলাইয়ের চাষটা প্রচুর, আর ভুট্টা সারা মালদা ছেয়ে আছে, এবং সর্ষে। এরা করছে যেটা, সেটা হচ্ছে যে এরা জলপাইগুড়ির এফপিও যেগুলো তৈরি হয়েছে তাদেরকে এরা সাপ্লাই দিচ্ছে আম, আচ্ছা, কাঁচা থেকে শুরু করে পাকা। এটা তো তার দুটো তিনটে জেলা পাশে জলপাইগুড়ি, কিন্তু এর বাইরে এরা গুজরাটে সাপ্লাই দিচ্ছে। আচার তৈরি হচ্ছে গুজরাটে, আচারের কোম্পানি এদের কাছ থেকে কাঁচা আম নিচ্ছে। কয়েকটা এফপিও মিলে একসাথে আম গাড়িতে করে, 10টা গাড়িতে, আমি যা শুনলাম ওদের কাছে, তারা হচ্ছে কালিয়াচক 2 এফপিও, ওরা প্রায় 10টা গাড়িতে করে আম কাঁচা। তো আচার তৈরির জন্য। আচ্ছা, এইটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে জায়গাটা হচ্ছে বোধহয় রতুয়া, আমার ঠিক মনে পড়ছে না, রতুয়ার কাছেই বোধহয়, রতুয়া এফপিও দেখতে গেছিলাম, ওখানে আশাপুর বলে একটা গ্রাম আছে, আশাপুর বেগুন হচ্ছে বিখ্যাত। ও আচ্ছা, রতুয়ার কাছে না, ঠিক। তো ওদের ওখানে ওটা জিআই ট্যাগিং করবার জন্য ওরা এখন চেষ্টা করছে, ওই বিশাল সাইজের। তো ওরা ডিএম সাহেব নাকি, ওদের কাছে আমি শুনলাম, আমি নিজে অতটা জানি না। আমাদের সঙ্গে ডিডিএম সাহেব ছিলেন, তুমিও চিনবো, নদিয়ার ডিডিএম সাহেব তো এখন মালদার ডিডিএম সাহেব, ডক্টর অমৃত চট্টোপাধ্যায়, উনি আমাদের সঙ্গে দুদিন ছিলেন। তো তাতে ওখানে আমরা ওনার সঙ্গে কথা হচ্ছিল তখন যে এইটা ওখানে হচ্ছে। থার্ড আরেকটা জিনিস বলি, মালদাতে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্গানাইজেশন আছে, নাম হচ্ছে CISH, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচার। যাদের আমের ম্যাঙ্গো নিয়ে অনেক কাজ আছে, অন্য অনেক ফলের এটা নিয়ে কাজ আছে। ওদের ওখানে একটা এফপিও আছে, যদিও সেটা আমাদের এনসিডিসির সঙ্গে লিঙ্ক নয় বা কোঅপারেটিভ নয়, কিন্তু ওই এফপিওটা করছে কি, ওরা বিভিন্ন জ্যাম, জেলি, স্কোয়াশ, মালমালের এগুলো তৈরি করছে। আর এনসিডিসি ছাড়া বোধহয় নাবার্ডও করে। তো ওদের ধরন আর এনসিডিসি ধরনের কিছু তফাৎ আছে নাকি? তফাৎ মানে গঠনগত একটা তফাৎ আছে। এনসিডিসি শুধুমাত্র কোঅপারেটিভ আইনে এফপিও তৈরি করে, আর নাবার্ড হচ্ছে কোঅপারেটিভ আইনেও করতে পারে বা কোম্পানি আইনেও, মানে ইন্ডিভিজুয়াল কে মিক্স করে কয়েকজন মিলে একটা কোম্পানি বানিয়ে করতে পারে। তো সেইটা নাবার্ড করছে। আরো কিছু সংস্থা আছে, যেমন ভারতে কাজ করছে, পশ্চিমবঙ্গেও কাজ করছে। কিন্তু এর বাইরে আমি একটা জিনিস এখানে উল্লেখ করবো, যে এফপিওর সঙ্গে সম্পর্কিত নামেও, সেটা হচ্ছে এফপিও, ফার্মার্স প্রডিউসার, ফিশ ফার্মার প্রডিউসার। এটাও ফিশারির দিক দিয়ে, এনসিডিসির দিক থেকে ফিশারির প্রতি একটা ভালো। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে বেনফিস হচ্ছে সিবিপিও, মানে এই নোডাল সিবিপিও টার্মটা আমি বলিনি বোধহয়। সিবিপিওটা হচ্ছে যে এফপিও বা এফএফপিও কে যারা নার্চার, সুপারভাইজ, মনিটর করবে, তারা হচ্ছে সিবিপিও, মানে ক্লাস্টার বেসড বিজনেস। এটা কি এনসিডিসি কাউকে অথরাইজ করে বা কাউকে অথরাইজ করে? এখানে ফিশ ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন গুলোর দেখভালের জন্য আছে 2টো সিবিপিও, 40টার জন্য আছে বেনফিস 23-24-এর, আর তার আগের বছরে তাই ছিল অ্যাকশন এইড ইন্ডিয়া বলে একটি এনজিও, যারা একটি তৈরি করেছে। এনজিওরাও হতে পারে, এনজিওদের সেইভাবেই তারা হতে পারে পেয়েছে। বেনফিস তো বলতে গেলে কোঅপারেটিভ হলো, এটা গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো বেনফিস এই 23-24-এর জন্য যেটা পেয়েছে 40টা এফএফপিও, এবং তার জন্য সিবিপিও কস্ট হিসেবে, মানে ইনকিউবেশন কস্ট হিসেবে বেনফিস একটা বড় টাকা পেয়েছে এনসিডিসির পক্ষ থেকে। খরচপত্র দেওয়া হয়। এবং এই সিবিপিও যেটা বলছে সেটা আমাদের এই প্যাক্সের ক্ষেত্রে বা এই ক্ষেত্রে কোনো নোডাল বা দায়িত্বপ্রাপ্ত? হ্যাঁ, এক্ষেত্রে স্টেট কোঅপারেটিভ ব্যাংক তাদের সম্মতি দিয়েছে যে সিবিপিও হিসেবে কাজ করবে, কিন্তু একটা এগ্রিমেন্ট হতে হবে, মানে সমঝোতা হয়নি, সেটা হয়নি। সেটা যদি হয়, আমি ধরে নিচ্ছি হতে পারে, তাহলে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের দায়িত্ব কি হবে? স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আওতায় তখন আসবে
54টা প্যাক্স ইতিমধ্যে এফপিও হয়ে গেছে তোমার? না, 54টা এফপিও তৈরি হবে তার মধ্যে 5টা তৈরি হয়ে গেছে, তার মানে আর বাকি আছে। ওই যে মালদার কথা বলছো? না, মালদার গুলো আমার এনজিও তার প্রিভিয়াস ইয়ার। এই বছর 23-24-এ 54টা টার্গেট আছে। সেই 54টার মধ্যে অ্যাকচুয়ালি টার্গেট আছে 59টা, কিন্তু 23-24 বললে তো ফুরিয়ে গেছে। 24-25 বলতে হবে না, সেটা বলি। 23-24-এ টার্গেট ছিল 59টা এফপিও তৈরি। এই 59টা এফপিও তৈরি করতে গিয়ে দেখা গেল যে গাইডলাইনের মধ্যে আছে ট্যাক্স থেকে এফপিও তৈরি হবে, মানে ট্যাক্সের মেম্বারদেরকে নিয়ে এফপিও তৈরি হবে, কিন্তু তার আগে ছিল এফপিও জেনারেল মেম্বারদেরকে নিয়ে তৈরি হতে পারে, ট্যাক্সের সঙ্গে সেইভাবে কোনো লিঙ্ক ছিল। এখন এই 23-24-এ যে 59টা এফপিও তৈরি করার কথা হলো, সেখানে দেখা গেল 5টা ব্লকে কোনো ট্যাক্সই। তাহলে সেই 5টা ব্লকে আমরা কিছু করতে পারছি না, বাকি থাকলো 54টি ব্লক। এই 59টাই বলি 54টাই বলি, এই এফপিও গুলো তৈরি হবে, যার জন্য সিবিবি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক। ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক প্রতিটি এফপিও তৈরির জন্য ইনকিউবেশন কস্ট হিসেবে একটা টাকা, এবং সে কিছু দেখভাল করবার জন্য কিছু লোককে নিয়োগ দিতে পারবে কিছু দিনের জন্য। এই প্রকল্প সেই 3 বছরের এই প্রকল্প 3 বছর, মানে যেটা করছি অনুমান, যেটা এই যে ফিল্ড ওয়ার্কটা বা অর্গানাইজ কাজটা যে মানুষজন কেন করবে বা এফপিও, তুমি তো যেটা বলছো ব্লকে একটা ব্লক ধরে ধরে, তাহলে স্টেট কোঅপারেটিভ ব্যাংক সেই মতো প্ল্যানটা করবে, মানে তৈরি করার জন্য যে অর্গানাইজিং, সেটাও স্টেট কোঅপারেটিভ ব্যাংকের দায়িত্বের মধ্যে পড়ছে। কিন্তু স্টেট কোঅপারেটিভ ব্যাংক যেহেতু এখনো এগ্রিমেন্টটা হয়নি, এখন এনসিডিসি রিজিওনাল অফিস থেকে রেজিস্ট্রেশনের ব্যাপারগুলো পুরো ছোটাছুটি করতে হচ্ছে। আমরা আশা করছি যে হয়তো এই প্রকল্পটা তো ভালো, খুবই ভালো, এবং ব্লক লেভেল একটা যদি হয়, সেটা যদি স্টেট কোঅপারেটিভ ব্যাংক বিং অ্যাপেক্স অভিভাবক হিসাবে রাজ্যের মধ্যে আছে, 3 বছর এনসিডিসি না হলে গাইডেন্স করবে, কিন্তু তারপরেও চলতে হলে তো আমাদের কোঅপারেটিভ সেক্টরকে তো দায়িত্বটা নিতে হবে। দায়িত্ব নিতে হবে, এবং এটা তো গ্র্যান্ট পুরো, মানে সিবিবিও হিসেবে স্টেট কোঅপারেটিভ ব্যাংক যেটা পাবে সেটা গ্র্যান্ট। আবার এফপিও যেগুলো তৈরি হচ্ছে, এফপিও 2 ধরনের টাকা পাচ্ছে, সেটাও গ্র্যান্ট। ম্যানেজমেন্ট এই সুযোগটা নেওয়াই উচিত আমাদের। আচ্ছা, বলছি শেষের দিকে চলে এসেছি আলোচনায়। আমার যেটা মনে হচ্ছে যে এর ভিতরে সেলফ হেল্প গ্রুপের কোন ভূমিকা, তাদেরকে এফপিও এর ভিতরে আমাদের তো অনেক এগ্রিকালচার সেক্টরের সেলফ হেল্প গ্রুপও আছে, তাদেরকে ইনক্লুশনের কোন ব্যাপার আছে? এটা এফপিও তৈরি করার ক্ষেত্রে সেলফ হেল্প গ্রুপ সম্পর্কে যে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, তার একটা আমরা যদি দেখি, আমি অনেক এফপিওর যদি যে এফপিও গুলোর রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেগুলো আমি যখন বোর্ড দেখছিলাম, বোর্ডের কম্পোজিশন 2জন করে মহিলা প্রত্যেকটি এফপিও বোর্ডে আছে এবং সেটা হয়েছে না, করেছে সবগুলো। মজা হচ্ছে, আমি যখন এই সেই ঘটনা চক্রে, মানে ট্রেনিং এর জন্য অনেক জায়গায় যোগাযোগ হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তখন সেই মহিলাদের সঙ্গে কথা বলছি, জিজ্ঞেস করছি যে আপনারা কেন এলেন, বলছেন যে আমি তো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, আমার সঙ্গে কোঅপারেটিভের একটা যোগাযোগ ছিল, সেই যোগসূত্র, এবং তারপরে যখন মিটিং হলো যে এফপিও হলে আমাদের এই সুবিধা হবে, তখন আমরা এইভাবে এলাম। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে, সেটা সেলফ হেল্প গ্রুপ আমরা যদি রুরাল এরিয়ায় গেলি, তাহলে কিন্তু তারা মূলত কৃষি বা কৃষি সহায়ক ক্ষেত্রের সঙ্গে যুক্ত। ঠিক, কৃষির যে উৎপাদক, ওরাও তো সেই উৎপাদকের মধ্যে পড়ে। তো এই এফপিও 3 বছরের জন্য তো এনসিডিসি তাকে অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, কিন্তু নিজেদের পায়ে দাঁড়াতে গেলে তাকে কোনো প্রকল্প দান করবে, এবং এই প্রকল্প যেটা বলছিলাম প্রথমে, যে এনসিডিসির কোনো প্রকল্পের জন্য কোনো ন্যূনতম অ্যামাউন্ট ফিক্স নেই, আবার ম্যাক্সিমাম কোনো অ্যামাউন্ট ফিক্স নেই। এটা এই গ্র্যান্টের বাইরে লোন হিসেবে বা অন্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স হিসেবে, মানে কোনো সাবসিডি লিঙ্কড লোনও হতে পারে, যেমন পিএমএফএমই, এএমআই, এআইএ, এই যে বিভিন্ন ধরনের স্কিম। আমরা যেমন অনেক এফপি আমাদের কাছে এখন আসছে, যে যদি কনভার্জেন্স হয়, ধরুন এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, তার সঙ্গে কি এগ্রিকালচার মার্কেটিং ইনফ্রাস্ট্রাকচারকে কনভার্জেন্স করা যায়? আমরা বলছি হ্যাঁ, করা যায়। তার সঙ্গে কি পিএমএফএমই, মানে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো এন্টারপ্রাইজেস করা যায়? করলে কি না, পিএমএফএমই তে 35% সাবসিডি, ওদিকে এআইএফ এ 3% ইন্টারেস্ট সাবভেনশন, মানে সাবসিডি,
EMI 3% ইন্টারেস্ট সাবসিডি। তো এইগুলো তিনটে আমাদের এনসিডিসি প্রকল্পের ক্ষেত্রে কিন্তু কোনো এরকম আমাদের বার নেই, আমরা 2-3টে প্রজেক্টকে কনভার্জ করতে পারি এবং তার জন্য এবং এফপিওই সব প্রকল্প নিয়েই কাজ করতে পারে। কিছু কিছু এফপি আমাদের কাছে আসছে যারা একটু অ্যাওয়্যার, মানে যারা মিটিং গুলোতে অ্যাটেন্ড করছে বা ট্রেনিং এ গেছে বিভিন্ন জায়গায়, তারা এগুলো যখন জানতে পারছে তারা বলছে যে আমরা এইটা করব, বা আমাদের অফিসে তারা নিজেরা চলে আসে। কিছুদিন আগে এই সপ্তাহে সোমবার মঙ্গলবার জলপাইগুড়ি থেকে 3টি কোঅপারেটিভ ওরকম এসেছিল যারা করছে ওই যে ড্রিপ ট্যুর নিয়ে কাজ করতে চাই, যে নদীতে ভেসে আসা কাজ। তো এই কনসেপ্ট গুলো নতুন কনসেপ্ট, এবং এই ড্রিপ ট্যুর নিয়ে আমাকে কিছু ছবিও দেখালো, আমার মোবাইলেও আছে। ঘর ইন্টেরিয়ার ডেকোরেশনে খুব সুন্দর কাজ তারা করেছে, এবং তারা সেই প্রকল্পের জন্য আমাদের কাছে একটা বড়, মানে বেশ ভালো একটা ফিনান্সিয়াল এটা চাইছে, অ্যাসিস্ট্যান্স চাইছে। যাই হোক, আমরা দর্শক মন্ডলের কাছে আমরা একটা দাবি করতে পারি যে আজকে যে আলোচনাটা হলো আমরা অনেক কিছু জানলাম, এবং শুধু জানলাম বলে নয়, যেটা জানলাম যে আগামী দিনে অল্প দিনের মধ্যেই হয়তো আশা করছি স্টেট কোঅপারেটিভ ব্যাংক এই সুযোগটা নেবে চুক্তিবদ্ধ হলে। রাজ্যের অভিভাবক হিসেবে সমবায় ক্ষেত্রে স্টেট কোঅপারেটিভ ব্যাংকও হয়তো এই যে 54টা ব্লকের কথা হচ্ছে, হয়তো আরো উদ্যোগ নিলে তৈরি হবে। এবং আজকে অনেকগুলো নতুন স্কিমের কথা শুনলাম, সেইটা নিয়ে আজকে আলোচনা হলে তো অনেক সময় লেগে যাবে। যেটা মনে হচ্ছে যে শুধু এনসিডিসি এবং এই স্কিমগুলো যেগুলো তুমি বললে, এবং আগামী দিনে যে এই যে 54টা তৈরি হবে, অনেক খবর তৈরি হবে, বা অনেক কিছু বার্তা আমাদের সমবায় ক্ষেত্রে দর্শকদের সামনে তুলে ধরার মতো অনেক কিছু রসদ বা বার্তা থাকবে, এবং তোমাকে বোধহয় আরো আসতে হবে আবার ভবিষ্যতে। ভালো ভালো কোঅপারেটিভ, মানে কিছু কোঅপারেটিভ আছে একদম, মানে আমি তো ঘুরে দেখেছি, তুমিও তো খুবই ঘুরেছো, আমিও মানে সেই হিসেবেই বলছি যে একদম রিমোটেস্ট পার্ট, যেখানে হয়তো গিয়ে শুনছি যে এর আগে কেউ আসেনি। আমার মনে আছে তোমার সঙ্গে আমি একটা গেছিলাম নদিয়াতে, চর মানিকনগর, সেখানে ম্যানেজার আমাদেরকে, আমরা দুজন গেছিলাম, তখন ইনাসদা ছিল অফিসার নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভে, আর আমি গেছিলাম। তো সেই সোসাইটি ম্যানেজার বলেছিল এই প্রথম আমাদের অফিস চত্বরে কেউ এলো, অফিসার কেউ এলো। তো এই ঘটনা তো সচরাচর দেখা যায় না, কিন্তু এরকম প্রচুর কোঅপারেটিভ আছে যারা খুবই ভালো কাজ করে এবং তাদের আলোকে উঠে আসেনি, মানুষের কাছে আসেনি। তো আমি তোমাকে অনেক ধন্যবাদ দিয়ে, আর কি বলবো, এটা তোমারও দায়িত্বের মধ্যে পড়ে, আমারও মধ্যে, কিন্তু অনেক ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকদের আজকের আলোচনা অনেকটাই ভালো লাগবে, এবং শুধু ভালো লাগলে হবে না, এটা আমাদের দাবি যে আপনাদের যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বোতামটা টিপে দিন, আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। একটু লাইক দিন, শেয়ার করুন। আমাদের পশ্চিমবঙ্গে যে সমবায় ক্ষেত্র বিশাল পড়ে আছে, তার বাইরেও যারা হচ্ছে বন্ধু বান্ধব আছে, কারণ এফপিও বিষয়গুলি বা অন্যান্য বিষয়গুলি গ্রামীণ জনজীবনের খুবই কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। নমস্কার।